নমস্কার। আমি আজকে একটি নূতন বিষয়ে আলোকপাত করবার জন্য ফেসবুক লাইভে এসেছি। বিষয়টি হলো আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের একটি বামপন্থী দল এসইউসিআই কমিউনিস্টের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ গত 5ই আগস্ট কলকাতায় একটি জনসভায় বক্তব্য রেখেছেন। জনসভাটি ছিল এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের স্মরণ দিবসকে কেন্দ্র করে। তাদের দলের পক্ষ থেকে প্রতি বছরই জনসভা হয় ওই দিনটিতে। ফলে এবছরে 5ই আগস্ট জনসভা হয়েছে এবং সেই জনসভায় পূর্ব ঘোষিত অনুযায়ী দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বক্তব্য রেখেছেন। সেখানে কত জমায়েত হয়েছিল না হয়েছিল সে বিষয়গুলো আমার কাছে খুব একটা প্রাসঙ্গিক একেবারেই নয়। আমার কাছে প্রাসঙ্গিক হলো এসইউসিআই কমিউনিস্ট দল ভারতবর্ষের অন্যান্য বামপন্থী দলদের বাদ দিয়ে নিজেদেরকে একমাত্র খাঁটি সাম্যবাদী দল হিসাবে প্রচার করে। এটা তারা প্রচার করতেই পারে, তাদের অধিকার আছে, প্রত্যেক দলেরই তাদের জেনুইনিটি বা খাঁটি প্রচার করবার অধিকার রয়েছে। এই জনসভায় তিনি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, অতীতের কিছু কাহিনী বলেছেন এবং কিছু 2-3টি বিষয়, আন্তর্জাতিক বিষয়ে তিনি বলেছেন। আমাদের দেশ নিয়ে যিনি বলেছেন যে আমাদের দেশের যে অবস্থা, তিনি পুরনো সেই একই কথা যেগুলো তারা গত 15-20 বছর ধরে বলে আসছে। এই বিষয়ে তারা বইও প্রকাশ করেছে, প্রভাস ঘোষের বক্তব্য সম্বলিত বই। এবং তার সঙ্গে এবারে কিছু নতুন অ্যাড করেছে যে ককরোচ জনতা পার্টির উদ্যোগে যে দিল্লিতে নিট প্রশ্নপত্রে ফাঁসের বিরুদ্ধে আন্দোলন হোক, সে আন্দোলনের ইনফরমেশান দিয়েছে এবং তা বলেছে যে আন্দোলন ভারত সরকার পিছু হটতে বাধ্য হয়েছে আন্দোলনের চাপে। তারা পুঁজিবাদের ফলে গরিবের বউ সন্তানরা ডাস্টবিনে খাবার খাচ্ছে এবং ফুটপাতে জন্ম, ফুটপাতে মৃত্যু, এসব তারা বলেছে। এবং এই পুঁজিবাদের কারণেই আজকে বহু মেয়েরা বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ ওরা যেগুলো কথা বলেছে এই জনসভায়, তারা সেগুলো হচ্ছে অত্যন্ত মানুষকে সহজে আকর্ষণ করে, অল্প কথাতে আকর্ষণ করে। এটা যে কোনো মানবতাবাদী বা যে কোনো ভালো মানুষই বক্তব্য দেবে। তারা হয়তো পুঁজিবাদকে জানে না বা পুঁজিবাদটা এর সাথে লিঙ্ক আপ কিনা তারা হয়তো বোঝে না। কিন্তু এটা যে কোনো ভালো মানুষই বলবে, ধর্মীয় মানুষই বলবে যে গরিব মানুষের অবস্থা অত্যন্ত খারাপ, তারা ফুটপাতে জমা করছে। ফলে এখানে এই সমস্ত বক্তব্য বলার জন্য বা শিক্ষার এই যে বিরাট খারাপ অবস্থা, এই সমস্ত বলার জন্য মার্ক্সবাদী বইপত্র বা মার্ক্সবাদী হওয়া বা বামপন্থী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি না। যদিও তারা বলেছিল সবাই পুঁজিবাদের কারণে ঠিকই, কিন্তু পুঁজিবাদকে উচ্ছেদ করতে হবে কী করে, তার জন্য তার রাস্তা বলেনি। কোনো বক্তব্যে তারা বলেনি পুঁজিবাদকে উচ্ছেদ করতে হবে বিপ্লবের মধ্য দিয়ে। বিপ্লবটা কী বিপ্লব তারা বলে, যেটা পুঁজিবাদ বিরোধী বিপ্লব। তো তার রূপরেখা কী, রোড ম্যাপ কী, এগুলো জনসভাতে না বললেও আসলে তাদের আমি নেতাকর্মীদের চিনি যে তারা কিছু কথা যেগুলো বলে দিল। আর তারা বড় মানুষের জীবন চর্চার কথা বলেছে, বড় মানুষের কথা বলেছে, অর্থাৎ যেগুলো সাধারণ মানুষ অতি সহজেই আবেগে ভাসবে এবং মানুষ কি বলে এটাকে ভাববে যে দলটার অন্য ধরনের, অর্থাৎ সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা কিছু জিনিস প্রতি বছরে তারা বলছে। সেসব নিয়ে আমি কিছু বলবো না, কারণ এগুলো যে সমস্যা ভারতবর্ষে আছে এগুলো তো ঠিকই সমস্যা আছে এগুলো, ফলে এগুলো নিয়ে বলার কিছু নেই। আমার যেটা বলার বিষয় সেটা হলো আন্তর্জাতিক বিষয়ে প্রভাস ঘোষ
যে বক্তব্য রেখেছেন জনসভায়, সেটা তিনি জেনে রেখেছেন, না জেনে রেখেছেন, বা জেনে শুনে ইচ্ছাকৃত এরকম বক্তব্য পেশ করেছেন আমার জানা নেই। কিন্তু আমি এসইউসিআই কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের গতই জানুয়ারি মাসে ইরান সম্পর্কে বিবৃতিতে, প্রেস বিবৃতি আমি বিরোধিতা করে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেই ভিডিওটা এখন হয়তো নেই, কারণ ফেসবুকটায় উড়িয়ে সাসপেন্ড করেছে। তারা ইরানকে স্বৈরাচারী শাসন, ধর্মীয় কূপমন্ডু শাসন এবং আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যে জনরোষ করে উঠছে, এইটাকেই তারা বড় করে দেখেছিল। তারা এই আন্দোলনের ওই জানুয়ারি আন্দোলনের সত্যতা তারা বিচার করেনি। এবারও যখন তিনি আন্তর্জাতিক বিষয়ে বক্তব্য রাখলেন, প্রথমে রেখেছেন মরক্কো থেকে স্পেনে 60,000 মানুষ খিদের জ্বালা, অর্থাৎ খেতে না পেয়ে গরিব মানুষ স্পেনে মাইগ্রেশন হচ্ছে, এবং এতে করে স্পেনের কাঁটাতার বেড়ার ফলে এবং তাদের আক্রমণের ফলে 100-এর মতো মাইগ্রেন্ট মানুষ মারা গেছে। এই তার বক্তব্য। তিনি এখানে তাদেরকে গরিব মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। এটা একটা গদি মিডিয়ার প্রচার। গদি মিডিয়াতে একটা বিশেষ ধর্মকে আক্রমণ করে বলা হয় যে দেখুন এরাই, বিশেষ করে বাংলাদেশের কথাটাও তিনি বলেছেন যে বাংলাদেশ থেকেও মাইগ্রেশন হয়তো হচ্ছে, কিন্তু তার পেটের দায়ে। আমি বলতে চাই প্রভাসবাবু, আমি এসইউসিআই কমিউনিস্ট দল দীর্ঘ 12টা বছর করেছি, এবং আমি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওকে অত্যন্ত মনে প্রাণে ভালোবেসে করেছি, কোথাও কোনো ফাঁকি দিইনি। যতটুকু আমি পেরেছি, কেন কলেজ, বিশ্বভারতী, যাদবপুরে পড়াকালীন, এবং আমি বীরভূম জেলায় পুরো জেলাটাই আমি ঘুরেছি ডিএসও জন্য, এবং মুর্শিদাবাদেও আমি কেন কলেজে পড়াকালীন আমি প্রথম যে গেছিলাম, আমরা প্রার্থী দিতে পেরেছিলাম, এবং বিশ্বভারতীর মধ্যেও আমি সংগঠন গড়ে তুলেছিলাম। ফলে আমার এখানে আপনার এই বক্তব্য নিয়ে প্রশ্ন হলো এটাই যে আপনি মরক্কো নিয়ে যে বক্তব্য রেখেছেন, সেটা গদি মিডিয়ার দ্বারা প্রচারিত একটি বক্তব্য যে এরা গরিব, খেতে পায় না মানুষ, তাই তারা মরক্কো থেকে স্পেনে গেছে। আসল সত্যটা আপনি লুক্কায়িত করেছেন। আসল সত্যটা কি আপনাকে বলতে হতো? আপনি দেশের সমস্যা নিয়ে যখন বলেছেন, যেগুলো পুরনো জিনিস আপনি প্রতি বছরই বলেন, এবারে শুধু ককরোচ জনতা পার্টির বিষয়টা ঢুকিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছেন এটা ঢুকিয়েছেন, এবং সরাসরি সিপিএমকে আক্রমণ করেছেন তারা বামপন্থী নয়। এই মুহূর্তে তারা বামপন্থী নয় কি মার্ক্সবাদী সে আলোচনা প্রকাশ্য জনসভায় করা আপনার ঠিক হয়নি এই মুহূর্তে, ভারতবর্ষের এই মুহূর্তে। সেই বিষয়ে আমি আরেকদিন আলোচনা করব। আজকের আলোচনা বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে। মরক্কো থেকে যে মানুষগুলো স্পেনে গেছিল, সেই বিষয়ে আমি ভিডিও করেছি এবং সেখানে বলেছি যে আমেরিকা, ইসরায়েল এবং মরক্কো এরা হচ্ছে অ্যালাই। মরক্কো একটি মুসলিম সুন্নি কান্ট্রি হলেও তারা প্যালেস্টিনকে সমর্থন করে না। প্রভাস ঘোষ, আমি জানি আপনি এই ভিডিওটা দেখতে পাবেন না, কিন্তু আপনার দলের নেতা কর্মীরা হয়তো দেখতে পাবে। আমি তাদের কাছে একান্ত আবেদন করছি এই ভিডিওটাও যাতে আপনার কাছে পৌঁছে দেওয়া হয়, কারণ জানুয়ারি মাসের যে আপনার বক্তব্য ছিল, সেই তার যখন প্রতিবাদ আমি করেছিলাম, আপনি এখনও প্রকাশ্যে ক্ষমা চাননি। যাই হোক, আপনারা ক্ষমা চাইবেন না সেটা আমি জানি। এটা আপনারা ভুল করলে ক্ষমা চাইবেন না, সেটা আপনার বরত্ব। আপনার বরত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তাহলে কি বললাম যে মরক্কো, ইসরায়েল এবং আমেরিকা অ্যালাই, এবং তারা সকলেই, বিশেষ করে মরক্কো সুন্নি মুসলিম দেশ হলেও তারা প্যালেস্টিনের বিপক্ষে। এই যে 60,000-এর মতো মানুষ যারা স্পেনে মাইগ্রেটেড হওয়ার চেষ্টা করেছিল, তারা কারা? তারা কেউ জেলের কয়েদি, আসামি, এবং মরক্কো সরকার নিজে উদ্যোগ নিয়ে কাজটা করেছে।
ইসরায়েল এবং আমেরিকার কথা শুনে মরক্কোর রাজা। কেন না, স্পেন যেহেতু প্যালেস্টিনের পক্ষে এবং তারাই ইউরোপের মধ্যে অনেকগুলো দেশের মধ্যে তারাই জোরালোভাবে বলেছে যে জেনোসাইড হচ্ছে প্যালেস্টিনে, ইসরায়েল জেনোসাইড করছে, গণহত্যা করছে। তারা প্যালেস্টিনকে স্বীকৃতি দিয়েছে, তারা প্যালেস্টিনের মানুষকে চিকিৎসার জন্য আশ্রয় দিয়েছে। এবং আপনি হয়তো জানেন বা জানেন না, ট্রাম্প তাকে হুমকি পর্যন্ত দিয়েছিল ইরানের সাথে যুদ্ধের সময়, যে আপনি যদি আমাদেরকে ইরানের বিরুদ্ধে সাহায্য না করেন তাহলে আপনার সাথে আমরা সমস্ত রকম ব্যবসা বন্ধ করে দেবো এবং আপনার উপর স্যাংশন লাগাবো। বর্তমানে স্পেনের সরকার ট্রাম্পের কোনো কথাতে আমল দেননি এবং তারা সরাসরি ইরানকে এবং প্যালেস্টিনকে সমর্থন করেছে। এমতো অবস্থায় স্পেনকে অস্থির করে দেওয়ার জন্য, স্পেন সম্পর্কে অত্যন্ত বাজে খবর ছড়ানোর জন্য গোটা বিশ্বের মানুষের কাছে এরা প্ল্যান করেছিল যে মরক্কো থেকে বহু মানুষকে স্পেনের যে সিউটা নামে একটা জায়গা আছে, আর একটি জায়গা আছে, সেখানে তারা মাইগ্রেটেড করাবে ইচ্ছাকৃত, এর করে তার চাল ছিল। এবং তারা প্রচার করলো এই সিউটাটা হচ্ছে স্পেন দখল করেছে। এই প্রসঙ্গে আমি বলে রাখি আপনাকে প্রভাস ঘোষ, ইউরোপ এবং আমেরিকার বহু দেশ এখনও পর্যন্ত বিভিন্ন দেশের সম্পদ, জমি, ভূমি দখল করে আছে। কোথাও কোথাও তারা এটাকে লিগালাইজড করেছে, কোথাও কোথাও এখন লিগালাইজড করেনি, কিন্তু গায়ের জোরে দখল করে আছে। আমরা ভারতবর্ষ 190 বছর পরাধীন ছিলাম ইংরেজদের অধীনে। ফলে ইউরোপের এটাই সংস্কৃতি, অন্যের সম্পদ লুট করে নিজেরকে সুখে শান্তিতে রাখবার চেষ্টা করে। এবং এই ইউরোপের দেশগুলো একে অপরকে এরা এই করতে সাহায্য করে এবং তার সঙ্গে আমেরিকান সাম্রাজ্যবাদও সাহায্য করে থাকে একসাথে, এরা সকলেই। কিন্তু ডেমোক্রেটিক ব্যবস্থায় সরকার যখন পাল্টায় তখন কোনো কোনো সরকারের একটু মানবিক দৃষ্টিভঙ্গি থাকলেও থাকতে পারে এবং তারা একটু বুঝতে পারে যে আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। ফলে তারা স্পেনের যে সরকার, বর্তমান সরকার, তারা স্পেনের তারা প্যালেস্টিনের পক্ষে দাঁড়িয়েছে। ফলে এই যে স্পেনের বর্তমান সরকার, তাকে যে কোনোভাবে অস্থির করে তাকে ক্ষমতার থেকে উৎখাত করতে হবে, এটা ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যান ছিল। সেই প্ল্যানের ফলেই 60,000 মতো মানুষকে তারা মাইগ্রেটেড করতে চেয়েছিল, সে ব্যর্থ হয়। এবং যে মানুষগুলোকে মাইগ্রেটেড করেছে তারা স্বেচ্ছায় স্পেনের সিউটা থেকে মরক্কোতে ফিরে এসেছে। এটা অত্যন্ত একটা প্রচারিত ঘটনা। আপনি না বুঝে, না জেনে বা জেনে বুঝে শয়তানি করে আমেরিকা ও ইসরায়েলকে ঢাকবার জন্য, তাদের কুকর্মকে, ওয়েস্টার্ন দুনিয়ার কুকর্মকে ঢাকবার জন্য আপনি মরক্কোতে বলে দিলেন যে তারা পেটের দায়ে মরক্কো থেকে স্পেনে মাইগ্রেটেড হচ্ছে। আমি জানি আপনার দলের এই বিষয়ে প্রশ্ন করবে না, কারণ আপনার দলে বিজেপি বা আরএসএসের মতো অন্ধভক্তির চর্চা বহুদিন ধরে চলছে। এই বিষয়ে, এই মরক্কো এবং স্পেনের এই যে মাইগ্রেটেড সমস্যা, এই সমস্যা বিষয়ে কারো যদি জানতে ইচ্ছা করে আমি আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে এতটুকু। আরও বিষয় আসবো, সেটা হলো আপনি বলেছেন মার্কিন সাম্রাজ্যবাদ ইরান আক্রমণ করলো এবং 28শে ফেব্রুয়ারি যেদিন আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ করে, ভারতবর্ষে আমিই প্রথম এটাকে বলেছিলাম এবং আমিই প্রথম ভারতবর্ষের একজন যারা এই যুদ্ধে ইরান জিতবে সেটা আমি পরিষ্কার করে বলেছিলাম। আপনারা সহ বামপন্থী দলরা কলকাতায় মিছিল করেছিলেন যে ইরান থেকে হাত হটাও, এবং তারা আপনারা এর সঙ্গে বলেছিলেন যে খামেনি একটা স্বৈরাচারী সরকার। আপনাদের দল SUCI বরাবরই ইরান প্রশ্নে
ওয়েস্টার্ন দুনিয়ার মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে আপনারা ইরানের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এবং প্রচারে আপনার ভাগিদার হয়েছেন। কি করে? মাঝে মাঝে আপনার খবরে দেখেন যে ইরানের মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতা নেই, ইরানের মহিলাদের হিজাব পরা অপরাধে হিজাব না পরা অপরাধে ফাঁসি দেওয়া হয়, সেখানে মহিলাদের কোনো পড়াশোনা নেই। এই সমস্ত হয়েছে সবই আয়াতুল্লাহ আলী খামেনির সময়ে। এগুলো পরিকল্পিতভাবে ওয়েস্টার্ন দুনিয়া, আমেরিকা এবং ইসরায়েল প্রচার করেছে এবং আপনারা তাদেরই পত্রপত্রিকা দ্বারা প্রভাবিত হয়ে ইরানের মতো সর্বোচ্চ মহান নেতৃত্বকে আপনারা খাটো করে চলেছেন। ইরানের প্রশ্নে কোনদিন কাউ জবাব দেয়নি। আমি একান্ত অনুরোধ করব আপনাদের ইরানে ঘুরে আসতে। দেখুন, ইরানে এত স্যাংশন থাকা সত্ত্বেও তারা আজকে আমেরিকাকে দুবার যুদ্ধে পরাজিত করল। কিসের ভিত্তিতে? কারণ তারা সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করতে আসেনি। তাদের নেতাদের বক্তব্য শুনুন। আপনার মতো প্রভাস ঘোষ শুধু আপনি জনসভায় বলবেন তারপরে আবার সেন্টারে চলে যাবেন তা নয়। আয়াতুল্লাহ আলী খামেনি 2025 জুন মাসের একটা বক্তব্যে তিনি বলছেন যে এই যে 12 দিনের যুদ্ধ, এই যুদ্ধ আমি পরিচালনা করিনি, করেছে আমার দেশের যুব সম্প্রদায়। আমি বুড়ো হয়ে গেছি, আমি এখন তাৎপর্যহীন দেশে। দেখুন, একজন সর্বোচ্চ নেতা হয়ে তিনি নিজেকে কীভাবে বলছেন, এবং তিনি বলছেন আমি আমার জীবন সেদিনই হবে সার্থক যেদিন আমি শহীদের মৃত্যুবরণ করতে পারবো। তিনি চাইলে বাংকারে যেতে পারতেন। ডক্টর আলী লারজানি সহ সমস্ত নেতারাই আইআরজিসি তাকে বলেছিল আপনি বাংকারে চলে যান, যে কোনো সময় আমেরিকা আক্রমণ করবে। আমেরিকা আক্রমণ করেছে, তাকে শহীদ করেছে, তার সাথে অনেকে শহীদ হয়েছে। পরে ডক্টর আলী লারজানি শহীদ হয়েছে, কিন্তু ইরান মাথা নত করেনি। ইরান জিতেছে, বাঘের মতো লড়াই করে জিতেছে। ইরানের এক একজন নেতা, ধর্মীয় গুরু বলছে আমরা শহীদ হতে চাই, কিন্তু দাসত্ব স্বীকার করতে চাই না। শহীদের মৃত্যুবরণ সর্বশ্রেষ্ঠ মৃত্যু। দাসত্বগিরি করতে গিয়ে মৃত্যু, এই অপমানজনক মৃত্যু, কাপুরুষের মতো মৃত্যু আমরা চাই না। তারা বুঝতে শিখেছে, তাদের নেতৃত্ব, লিডারশিপ এত শিক্ষিত করেছে দেশের মানুষকে। গোটা ইরানের মানুষ, সমস্ত মানুষ, কোটি কোটি মানুষ আমেরিকার বিরুদ্ধে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল বলছে। সমস্ত মানুষকে পলিটিক্যালি এডুকেটেড করেছে। এটা পৃথিবীতে কোনো দেশ করতে পারেনি, কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দেশগুলোও পারেনি। এবং ইরানের যারা এলাই, হামাস, হিজবুল্লাহ, হুথি, কেতাইব, হিজবুল্লাহ, তারা পরিস্থিতির সঙ্গে কী করে লড়তে হয়, তারা নতুন নতুন চিন্তা, নতুন নতুন পন্থা অবলম্বন করেছে। এরা কেউই মার্ক্সবাদী নয়, কিন্তু বিজ্ঞানকে ব্যবহার করে সুন্দর করে কী করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে এবং সাম্রাজ্যবাদকে কী করে এক্সপোজ করতে হয় বিশ্বের সামনে। হামাস দেখিয়েছে 7ই অক্টোবর 2023 7ই অক্টোবর আগে প্যালেস্টাইন প্রশ্নে এই বিশ্বের মানুষ ভুলে গেছিল প্যালেস্টিনকে। 7ই অক্টোবর হামাসের ঐতিহাসিক অভিযান গোটা বিশ্বের মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে প্যালেস্টিন ইস্যু। এবং তারপর থেকেই প্যালেস্টাইনের সমর্থনে মানুষ ইউরোপ থেকে আমেরিকা গোটা বিশ্বে রাস্তায় নেমেছে। এখন গোটা বিশ্বের মানুষ যারা কেউ এক পক্ষ হচ্ছে সরাসরি ইসরায়েলের পক্ষে, আর এক পক্ষ হচ্ছে সরাসরি প্যালেস্টাইনের পক্ষে, মেজরিটি প্যালেস্টাইনের পক্ষে। যুবক ছেলেমেয়েরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। এটা কোনো বামপন্থী দল, মার্ক্সবাদী দল করতে পারেনি। করেছে কে? ইরানের নেতাদের দ্বারা শিক্ষিত হওয়া, প্রশিক্ষিত হওয়া হামাসের এই অভিযান, এবং তারা আজও টিকে আছে। আর আপনি কি বললেন এই বক্তব্যে, আপনার বক্তব্যে? ইসরায়েলের মতো ছোট্ট দেশ প্যালেস্টাইন দখল করতে ঝাঁপিয়ে পড়ল। এ কথা মানে বোঝেন প্রভাস ঘোষ? প্যালেস্টাইন একটা দেশ। আপনি দেশের সংজ্ঞা কাকে বলে সেটা জানেন না? দেশ কাকে বলে? প্যালেস্টাইন একটা দেশ। প্যালেস্টাইনিয়ানদের জমি দখল করে কিছু গুন্ডা বাহিনী আমেরিকা এবং ব্রিটেনের মদত নিয়ে
বাইরে থেকে আসা লোক দখল করে ঘর বাড়ি লুণ্ঠন করে জমি জমা টাকা পয়সা মহিলাদের গয়নাগাটি দখল করে তাদের এই বাড়ি ব্যবহার করে তারপরে কিছু বাড়ি বানিয়েছে। এটা আপনি দেশ বলছেন? প্রভাস ঘোষ, লজ্জা লাগে আমার। ছি, আপনি নিজেদের মহান মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক হিসাবে প্রচার করেন, আপনার ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই। ইসরায়েল একটি দেশ। আপনি যদি সত্যিকারের মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক হতেন, লজ্জায় অত্যন্ত বেদনার সাথে বলতেন যে আমি আজও বেঁচে আছি কেন, যেখানে আমেরিকান সাম্রাজ্যবাদ ওই ওয়েস্টার্ন দুনিয়ার মদত দিয়ে জায়নিস্ট নামক গ্যাংরা, ক্রিমিনাল রেপিস্টরা ইসরায়েল নামক একটি জায়গার নাম দিয়েছে। তারা প্যালেস্টিনিয়ানদের জমি দখল করেছে। প্যালেস্টিন যদি স্বাধীন না হয়, আমি স্বাধীন দেখতে না পাই, তাহলে যদি তার মৃত্যু হয়। আপনি জেনারেল সেক্রেটারি হয়ে বলতে পারতেন। পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে চিনিয়ে দেওয়ার জন্য মোক্ষম সুযোগ ছিল আপনার, আপনি তা করেননি। আপনি ইসরায়েলকে দেশ বললেন, ছোট্ট দেশ, এবং প্যালেস্টিন দখল করে ঝাঁপিয়ে পড়ল। 1946 থেকে এই যেটাকে 1948-এ ইসরায়েল নামক একটা জায়গা রেজিম তৈরি করেছে, এবং তারা কি শান্ত ছিল? এখন তারা ঝাঁপিয়ে পড়ল। একে আপনার ইনফরমেশানে ভুল দিয়েছেন, একে আপনি কথাতে ভুল বলেছেন, আর আপনি আদর্শগত বিচ্যুত হয়ে আপনি পুরো লাইনকে যেভাবে উপস্থাপনা করেছেন, ইসরায়েল এবং আমেরিকাকে সম্পূর্ণভাবে আপনারা আড়াল করবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ কথাটা উচ্চারণ করলেও আর আপনারা উচ্চারণ করেননি। কারণ যেহেতু আপনার বামপন্থী তকমা নিয়ে চলেন, তাই মার্কিন সাম্রাজ্যবাদ একটি সহজ সরল প্রচলিত কথা আপনার উচ্চারণ করতেই হতো আপনাকে, তাই আপনি করেছেন। কিন্তু আপনার না আছে মার্ক্সবাদ জানা, না আছে অন্য কিছু। আর একটা কথা বলবো, প্যালেস্টিনের পক্ষে লড়াই পৃথিবীর বামপন্থীরা করেনি। মহান স্টালিন ভুল করেছিলেন। হামাস, হিজবুল্লাহ, হুথি, কেতায়েব হিজবুল্লাহ, ইরান করছে লড়াই। এই লড়াই একদিন জয় হবেই। এবং আমি আপনাকে আর একটা কথা বলে রাখি, আপনাদের দলের প্রয়াত দুজন নেতা রঞ্জিত ধর এবং মানিক মুখার্জি সহ আজকে আরও অনেকে জীবিত আছে, তারা হিজবুল্লাহর সাথে লেবাননে সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন করেছিল। হিজবুল্লাহ সেই সম্মেলন আয়োজন করেছিল। এই সম্মেলনে ইরানের প্রত্যক্ষ মদত না থাকলে সম্মেলন আয়োজিত পারত না। আপনারা সেখানে সেই সুযোগটা নিয়েছিলেন, যারা ইসরায়েলকে হারিয়েছিল। আপনারা বিশ্বে প্রচার পেতে চেয়েছিলেন, কিন্তু আপনারা তাকে ধোঁকা দিয়েছেন। আপনারা হলো ধোঁকাবাজ, মার্ক্সবাদী নামক ভণ্ড। আমি এসইউসিআই দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আবেদন করি, আপনারা আপনাদের নেতাদের বিচার করে এই দলের নেতাদের প্রশ্ন করতে শিখুন, বুঝতে শিখুন যে পুরনো ঠাকুরদার গল্প বারবার বলে আর নতুন এই দেশে কিছু ঘটনা বলে, যেগুলো যে কোনো মানুষই বলতে পারে, তাকে দিয়ে পুঁজিবাদকে সম্পর্কিত করা যায়, কিন্তু পুঁজিবাদকে উচ্ছেদ করা যায় না। এতে কিছু টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু পুঁজিবাদকে উচ্ছেদ করা যায় না। পুঁজিবাদকে উচ্ছেদ করতে গেলে যে ভাবে কাজ করতে হয়, আপনাদের দল সেভাবে কাজ করছে না, আন্দোলন গড়ে তুলতে পারছে না। এবং আন্তর্জাতিক বিষয়ে আপনাদের দলের বরাবরই মূল্যায়ন ভুল ছিল, এখনও ভুল। 5ই আগস্টে প্রভাস ঘোষ বক্তব্য যে রেখেছে, ন্যাক্কারজনক বক্তব্য। এই বক্তব্য ধিক্কার যে আপনাদের প্রভাস ঘোষকে, এসইউসি দলের সাধারণ সম্পাদককে, এবং আমি চাইব তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বিশ্বের জনগণের কাছে। এইটা বলেই আমি শেষ করছি। ধন্যবাদ।